খুবই ভয়াবহ সিচুয়েশন। কেমনে কি? এখন দেখি সামনে লেখা বাংলাদেশের সীমানা শেষ, তার মানে এর বাইরে আর যাওয়া যাবে না। এই পর্যন্তই বাংলাদেশ। খুবই রিস্কি একটা অ্যাক্টিভিটি। এদিক দিয়ে বাইক নামায় নাকি যেতে হবে। চাকার মধ্যে মনে হয় ক্যারেক্টার ঢুকছে। চাকার দিয়ে ডাবশন কর গাড়িটা, সাইড করে ডাবশন কর। ঘড়িতে এখন সময় সকাল 6টা। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল বাইক নিয়ে বের হওয়ার মানে হচ্ছে অবশ্যই কোন ট্যুরে যাচ্ছি। আর আজকে যাচ্ছি কোথায় সেটা একটু পরে বলতেছি। আর অপেক্ষা করতেছি আমার শহর ট্যুর মেটদের জন্যে। এখানে আরও দুইটা বাইকার নিয়ে আসার কথা। আর মোটমাট আজকে আমরা 5 জন যাচ্ছি, 3 জন এখান থেকে রওনা দেবো আর 2জনকে রাস্তায় পিক করব। আর বাদ বাকি কথা বাইকে হচ্ছে। চলেন শুরু করি। সকাল সকাল বের হওয়ার মজাই আলাদা। দেখতে পাচ্ছেন পিছনে আমার অপূর্ব সুন্দর একটা দৃশ্য। আর এখন একে একে আপনাদের সাথে পরিচয় করা দিই আমার সফর সঙ্গীদের সাথে। এই হচ্ছে আমন ভাই ব্রাদার, এই হচ্ছে ডাক্তার রনি সীমান্ত, হাই দাও। আর এই হচ্ছে রেজা। আর আমরা যাচ্ছি হচ্ছে 3টা বাইক নিয়ে পাঁচগাঁও যেহেতু যাচ্ছি। আপনাদেরকে প্রথমত বলি না কোথায় যাচ্ছি হচ্ছে পাঁচগাঁও। আর যেহেতু 3টা বাইক, বাট পিলিয়ন কিন্তু সব মিলে 5 জন, ড্রাইভারের পিলিয়ন মিলে 5 জন যাচ্ছি পাঁচগাঁও। 5 জনে যেতে হবে, মোটামুটি সবাই রেডি। আর একটা জায়গা, সুন্দর জায়গা পেয়েছিলাম, সেই জন্য কিছুক্ষণ দাঁড়ালাম আর কিছু ছবি টবি তোলা হলো। এখন আমরা আবার রওনা দিব। সো সবাই মোটামুটি প্রিপেয়ার হচ্ছে, আমিও প্রিপেয়ার হই। পাতগাঁও যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আগামীকালকের পরে হচ্ছে রোজা, আর রোজার মধ্যে আসলে তেমন একটা বাইক টাইড দেওয়ার সুযোগ থাকে না, যে কারণে আসলে আজকে এই পাতগাঁওর উদ্দেশ্যে রওনা দেওয়া। আর আমি যেহেতু থাকি ময়মনসিংহে, আর এখান থেকে হচ্ছে পাঁচগাঁও খুব একটা দূরেও না, প্লাস হচ্ছে যে একটা ভালো দর্শনীয় স্থান। আর এখন পর্যন্ত আমাদের পাঁচগাঁও আসলে সত্যি কথা বলতে যাওয়া হয় নাই। পাঁচগাঁওর আশেপাশে অনেক জায়গায় গিয়েছি, পিরিশিরি গিয়েছি, দুর্গাপুর গিয়েছি, বাট পাঁচগাঁও বা লেঙ্গরা ওইদিকে আসলে যাওয়া হয় নাই। আর মূলত আজকে হুট করেই বের হওয়া হচ্ছে, যে কারণে হচ্ছে আসলে বাইকটা কিছু কম, মানে মাত্র 3টা বাইকটা যাচ্ছি। আর এত মানুষ যাওয়ার আসলে প্রয়োজনও নাই। আমার মনে হয় অল্প কিছু মানুষ দিলে থাকলে ট্যুর দেওয়া যায়। আর ট্যুর দেওয়ার জন্য এত বেশি মানুষের প্রয়োজন পড়ে না। সামনে দেখতে পাচ্ছেন 2টা বাইক, 2টা বাইকে হচ্ছে যে 2জন করে আছে, আর আমার সাথে আসলে কেউ নাই। আমি আপনাদের ভাই সিঙ্গেল না, সরি, সোলো ট্যুর দিচ্ছি। মানে একলা ট্যুর দিচ্ছি। একলা ট্যুর দেওয়ার একটা মজা আছে, একলা বলতে পারো তার সাথে আছি, মানে আমার বাইকের কোনো প্লেয়ার নেই আর কি, যাই হচ্ছে ব্যাপার। সো সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর প্রকৃতি দেখতে যাচ্ছি। আর অবশ্যই আপনাদের সামনে যা পাবো, প্রকৃতি বা সুন্দর রাস্তা যাই পাই, যাই ঘটে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, ভালো কথা, আপনারা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাদেরকে পাঁচগাঁও যাওয়ার সম্পূর্ণ ভ্রমণ গাইড আমি ইনশাল্লাহ দিতে পারবো। আর আমরা এখন আছি হচ্ছে নেত্রকোনা থেকে হচ্ছে যে ঈশ্বরগঞ্জের যে একটা হাইওয়ে রোড, সেই রোডে আছি। আমাদের প্ল্যান হচ্ছে প্রথমে আমরা যাব নেত্রকোনা, দেন নেত্রকোনা থেকে হচ্ছে যে আমরা যাব কলমাকান্দা, কলমাকান্দা থেকে হচ্ছে পাঁচগাঁও। আর আমাদের এখান থেকে নেত্রকোনাটা আসলে খুব একটা দূরে নয়, এইটা নতুন রাস্তা হয়েছে। এই রাস্তা আসলে খুব ভালো রাস্তা, যে কারণে আসলে এই রাস্তাটা যদি আপনারা নর্মালি ক্রস করেন, তাও ধরেন 20 থেকে 25 মিনিটের মধ্যে নেত্রকোনা চলে যাওয়া যায়। আর সকালে সূর্যটা দেখতে পাচ্ছেন হালকা হালকা করে উঠতেছে। সোহান আল্লাহ, আল্লাহ পাকের কত সুন্দর নিদর্শন। তো যাই হোক, আমরা আস্তে আস্তে করে আগাতে থাকি, আর সামনে যা হয় তা তো দেখাবেনি। আমরা অলরেডি নেত্রকোনা চলে এসেছি, এখন আছি নেত্রকোনা শহরের ভিতরে। আর আমরা এখান থেকে মূলত বাইকের ফুয়েল টুয়েল যা লাগে, যার বাইকে ফুয়েল লাগে, ফুয়েল টুয়েল আর কি লোড করে নেব। এরপরে হয়তো বা ভালো কোনো ফুয়েল পাম্প পাওয়া যাবে বলে মনে হচ্ছে না। আর পাওয়া গেল রাস্তার মধ্যে আর দাঁড়ানোর চিন্তা ভাবনা নেই। আমরা নেত্রকোনা শহরে হচ্ছে যে ফুয়েলিং টোয়েলিং করে আবার হচ্ছে কমলাকান্দা দুশো রওনা দিব, আর কলমাকান্দা যাওয়ার পরে সকালের নাস্তা করব। মানে আমাদের এরকমই হচ্ছে প্ল্যান। তো বাকিটা কি হয় আল্লাহ জানে। আর এখন হচ্ছে যে আমরা ফুয়েল পাম্পের দিকে যাচ্ছি। আর আমরা ঢুকেছিলাম হচ্ছে ওই পাশটা দিয়ে। আর এখন হচ্ছে যে ফুয়েল পাম্পটা হচ্ছে যে ঢাকার বাস স্ট্যান্ড যে আছে নেত্রকোনার, সেখানে ফুয়েল পাম্প। তো আমরা সেই ফুয়েল পাম্পের উদ্দেশ্যে এখন যাচ্ছি। অলমোস্ট বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। আর অল্প কিছু সামনে হচ্ছে ফুয়েল পাম্প। সো ফুয়েল পাম্পে যে ফুয়েল লোড করি, তারপর হচ্ছে বাকি কথা। ফুয়েল লোড করা অলমোস্ট ডান। আর এখন হচ্ছে আমরা কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর নেত্রকোনা শহর সম্পর্কে যদি একটু কিছু কথা বলতে হয়, নেত্রকোনা এক আজব শহর ভাই। সকাল বাজে 7টা, এখনই দেখি নেত্রকোনা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক দাঁড়ায় আছে, মানে পুলিশ দাঁড়ায় আছে। এত অ্যাক্টিভ পুলিশ বাংলাদেশে আসলে আর অন্য কোনো জেলায় আছে কিনা জানি না। দেখেন সামনে এই যে অবস্থা, অলরেডি পুলিশ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। সো বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ জানাই।
যে তারা সকাল সকাল ডিউটি পালন করতেছে। আর আমাদের ব্যাপার হচ্ছে কি, আমরা আসলে এখানে যেহেতু আর আগে যাই নাই, সো রাস্তাঘাটের একটু কিছু উল্টাপাল্টা আছে, মানে রাস্তাঘাট ঠিকঠাক মতন চিনি না। আর গুগল ম্যাপ আর হচ্ছে বাংলা ম্যাপের সাহায্য নিচ্ছি। তো গুগল ম্যাপ তো সবাই চিনেন, আর বাংলা ম্যাপ হচ্ছে আমাদের বাংলাদেশের জনগণ। আর যেটা বলতেছিলাম, নেত্রকোনা শহরে আসলে একটু কেয়ারফুলি বাইক নিয়ে আসবেন। যারা হচ্ছে বাইকের পেপারস টেপারস ঠিকঠাক নাই, তারা হচ্ছে নেত্রকোনা শহরে একটু মানে কেয়ারফুলি চলাফেরা করবেন। আর আমাদের ৩টা বাইকের অলরেডি সবকিছুই অলমোস্ট ডান। পেপারস অলরেডি সবারই কমপ্লিট, আর হচ্ছে যে হেলমেট আছে সবারই, আর পিলন সহ আমরা সেফটি মেনটেন করতেছি। আর চেষ্টা করতেছি খুব স্লো, মানে আস্তে আস্তে রাইড করার জন্য। আর এত বেশি মানে ক্রেজি হবো না কেউই। আর যেহেতু একটা অচেনা রাস্তা বা অচেনা এলাকা, সেহেতু আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটাও তেমন একটা ভালো না। সো সেদিক থেকে আমরা একটু মেনটেন করার চেষ্টা করতেছি। আর সবাই একটু সাবধান সতর্ক থাকার চেষ্টা করতেছি। বাইক রাইডটা আসলে একটু রিস্কি যদিও, তারপরেও আসলে আমরা মানে চেষ্টা করতেছি যতটুকু সম্ভব ভালো মানে সেফ মেনটেন করা যায়। সো এই যে নেত্রকোনা শহরের গিঞ্জি এলাকা যানজট কি দেখবেন না, শহরটা পার হই তারপর আপনার সাথে আবার কথা হচ্ছে। অলরেডি আমরা নেত্রকোনা শহর থেকে বের হয়ে গিয়েছি। আর বের হয়েছি রাজুর বাজার এলাকা দিয়ে। আর রাজুর বাজার এলাকা দিয়ে বের হয়ে এখন যে রোডে আছি এটা হচ্ছে কলমাকান্দার রোড। আর এই রোডটা মোটামুটি ভালো, দেখতে সুন্দর, বাট এই রোডের মধ্যে কিছুটা প্রবলেম আছে। সেটা হচ্ছে যে রোডগুলো হচ্ছে যে মাঝখানে মাঝখানে হচ্ছে সম্ভবত ভারী যানবাহন যাওয়ার কারণে রোডের মাঝখানটা হচ্ছে উঁচা আর দুই পাশটা হচ্ছে নিচা, বিশেষ করে বাম পাশটা একটু বেশি ঢাল। আর মানে রাস্তার মধ্যে হচ্ছে যেরকম ঢেউ 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 ঢেউ, মানে সমান না রাস্তাটা। যে কারণে হচ্ছে বাইকের সামনে চাকা মাঝে মধ্যে কিন্তু ঢেউয়ের মধ্যে যখন বাড়ি খায় তখন হচ্ছে যে একটু হালকা মানে রোলিং করে, মানে এরকম মনে হচ্ছে। সো এই রোডটাতে যখন বাইক রাইড করবেন তখন একটু সেফলি রাইড করার চেষ্টা করবেন। আর রোডটা আসলে এতটা প্রশস্ত না, যে কারণে হচ্ছে যে ২টা বা ৩টা যান একের সাথে বা ২টা সিএনজি একসাথে ক্রস করতে গেলে মাঝখান দিয়ে বাইক যাওয়ার জায়গা থাকে না। সো একটু খেয়াল করে বাইকটা চালাতে হবে। প্লাস রোডের পাশে দিয়ে হচ্ছে যে অনেক বাড়ি ঘর আছে, সো মানুষজন একটু খেয়াল রাখতে হবে। আর এই রোডে প্রচুর পরিমাণে অটো রিক্সা যাতায়াত করে। এই যে এই ধরনের অটো রিক্সা, এইগুলো আসলে একটু আমার কাছে মনে হয় ডেঞ্জারাস ভেহিকেল। সো এগুলো একটু খেয়াল করে চালাবেন। আর রোডটা মাঝখান দিয়ে বাইক চালালে হচ্ছে যে কেমন জানি লাগে, মানে অনেক উঁচা মাঝখানটা। তো এমনিতে ভালো আছে। সো আর রোডটা হচ্ছে যে ভিউটা অনেক সুন্দর, দুই পাশে দিয়ে হচ্ছে গাছ। আর এই রোড দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণে বর্ডার থেকে বাইক বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া আসে। তো যে কারণে হচ্ছে পুলিশের চেকপোস্ট আছে মাঝে মাঝে, আবার বিজিবির চেকপোস্ট থাকতে পারে। সো যদি পুলিশ বা বিজিবি এই ধরনের কেউ আপনাদেরকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়, অবশ্যই দাঁড়াবেন। আমরা সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। সো চলেন সামনে যাই আর বাকি কথা বলতে থাকি। ঘড়িতে যখন সময় ৮টা বেজে ১৩ মিনিট, তখন আমরা হচ্ছে কলমাকান্দা থেকে হচ্ছে অ্যাপ্রক্স ১২ থেকে ১৩ কিলোমিটার দূরে আছি। আর পাঁচগাঁও থেকে আছি হচ্ছে ২৫ কিলোমিটার দূরে। আর এখানে হচ্ছে যে সূর্যটা মোটামুটি উপরের দিকে উঠে গেছে। আর রোদ পড়ে গেছে, বাট বাইক চালানোর কারণে আসলে ঠান্ডাটা এখন অনুভব হচ্ছে। কিছুক্ষণ রোদ তাপাইতে পারলে অবশ্য ভালো হইতো, বাট আমাদেরকে একটু সকাল সকাল যেতে হবে, কারণ আমরা চাচ্ছি যে একটু মানে আর্লি আর্লি ব্যাক করতে, কারণ যেহেতু এখন দেশের অবস্থাটা তেমন একটা ভালো না। আর রাতের বেলা বাইক রাইড করাটা আসলে সেফ না। যে কারণে একটু সকাল সকাল ফেরার চিন্তা ভাবনা, তার জন্য আসলে সকাল সকাল বের হয়েছি। পুরা দিঘি বাজার, আচ্ছা ঠিক আছে, এখানে কি দিঘি মিঘি সব উড়ে যায়। যাই হোক, আহ, এখন হচ্ছে যে রাস্তার টুকটাক ভিউ দেখতে দেখতে যাচ্ছি। আর রাস্তাটা মোটামুটি এটা ভালো আছে। কিন্তু এই ভালো রাস্তাটা সম্ভবত কলমাকান্দা পর্যন্তই, তারপর হয়তো বা খারাপ রাস্তা পেতে পারি আবার আমরা। সো কলমাকান্দা পর্যন্ত আগে যাই ওখানে নাস্তা করতে হবে। পেটের ভিতরে ইঁদুর দৌড়ে শুরু করে দিছে, মানে অলরেডি খিদা লেগে গেছে। আর জার্নি করলে টুকটাক একটু খিদা বেশি লাগে মেবি। কলমাকান্দা এখান থেকে ১৪ কিলোমিটার আছে, ঠিক আছে যাই হোক। সো এখান থেকে বিদায় নিচ্ছি। কলমাকান্দা যেতে যেতে যদি আরো ভালো কিছু পাই তো অবশ্যই দেখাবো। নাহলে সোজাসুজি কথা হচ্ছে কলমাকান্দা যেয়ে নাস্তা করার টেবিলে। কান্দা প্রায় চলে এসেছি। আর ঢোকার মাত্রই আমাকে স্বাগতম জানাইছে এতগুলা ট্রাক, মানে রাস্তার দুই পাশে প্রচুর ট্রাক। আর এখান থেকে হচ্ছে যে কয়লা, হ্যাঁ এই কয়লাগুলো হচ্ছে যে ট্রাকে লোড করা হচ্ছে। এবং এই কয়লাগুলো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন কাজে চলে যাবে। সো জিনিসটা দেখে ভালো লাগলো যে এখানে আসলে বর্ডার এলাকা, তো ওই যে কলমাকান্দা মাত্র ১ কিলোমিটার বাকি আছে। তো এখান থেকে হচ্ছে যে কয়লা আর পাথর হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই দেওয়া হয় মেবি। সো আর হচ্ছে এগুলো সম্ভবত পাহাড়ি, মানে নদী থেকে তারা তুলে আর কি। সামনে তো ভারতের মেঘালয় রাজ্য, ওইখান থেকে হয়তো বা কয়লাগুলো আসে। এখানে কয়লা পাথর ভাঙানো হচ্ছে। ভাঙানোর পরে তারা হচ্ছে যে এগুলা বিভিন্ন সাইজে ভাগ করে হচ্ছে বিভিন্ন ট্রাকে লোড করে দেওয়ার চেষ্টা করে আর কি।
সো এই হচ্ছে ব্যাপার স্যাপার। প্রথমে দেখে ভাবলাম কি ব্যাপার এতগুলো ট্রাক কেন এখানে, তারপর দেখলাম যে এখানে ট্রাকগুলোর মধ্যে হচ্ছে কয়লা লোড করা হচ্ছে। আর এই হচ্ছে একটা ব্রিজ, পাঁচগাঁও সীমান্ত সড়ক। আচ্ছা ঠিক আছে। তো যাই, সামনে কলমাকান্দা বাজার, ওই বাজারে গিয়ে হচ্ছে যে নাস্তা করতে হবে। এই ব্যাপারটা শেয়ার করার জন্য আপনাদের সামনে আবার আসা। আর বেশটা অবশ্য সুন্দর, দুই দিকেই হচ্ছে নদী। নদীটার নাম আমি সম্ভবত জানি না, আহ, সোমেশ্বরী বা এই টাইপের কিছুটা হতে পারে। তো যাই হোক, এখন আমরা হচ্ছে যে যাব কলমাকান্দা বাজারে এবং সেখানে যে হচ্ছে সকালবেলার নাস্তা করব। রাস্তাগুলো অবশ্য ভালো, এখন পর্যন্ত খারাপ রাস্তা পাই নাই, তবে কলমাকান্দার পর থেকে কি হয় সেটা বলতে পারি না। চলে আসছি কলমাকান্দা বাজারে। আর এখানে আমরা খাবারের জন্য একটা হোটেল খুঁজতেছি। আর এখানকে মানে অতিরিক্ত সকাল হওয়ার কারণে ম্যাক্সিমাম দোকানপাটগুলো আসলে বন্ধ বাজারের। তো বাজারের সামনের দিকে যাই, দেখি অবশ্য হোটেল তো খোলা থাকার কথা, কারণ যেহেতু অনেক ধরনের মানুষই সকালবেলা হোটেলে নাস্তা করে। তো দেখি হোটেল তো অবশ্যই একটা একটা খোলা পাবো। যে হোটেলেই মোটামুটি খাবার দাবার পাওয়া যায় সেখানে বসে আপাতত সকালের নাস্তাটা করে নিতে চাচ্ছি আর কি। কারণ সামনে হোটেল মোটেল পাই কিনা তো জানি না। সো দ্যাট আসলে এখানে এই নাস্তাটা করে নিতে চেষ্টা করি। তো এখানে দাঁড়াইছে দেখা যায় ওরা। হ্যাঁ, দাঁড়াতে পারো। দেখি এখানেই সকালের নাস্তা যাই পাই খায় নি। হালকা পাতলা নাস্তাই করা হবে, দাঁড়াইছি যেহেতু, আর এখান থেকে আর উঠবো না। দেরি হবে, নাস্তা হবে না। ও দেরি হবে না। ও ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। এখানে নাস্তা দেরি হবে। সামনে তাহলে বৈশাখী নামের নাকি একটা হোটেল আছে, ওটাতেই যাওয়ার চেষ্টা করি তাহলে। দোকানদার মামা বললো যে দেরি হবে, তো এখানে আর দাঁড়াচ্ছি না, সামনে চলে যাই। আসলে এদিকে তো একটু বর্ডার এলাকা, প্লাস একটু মানে রিলিফ এলাকা, যে কারণে হচ্ছে যে এখানে দোকানপাটগুলো এত সকাল সকাল হিসেবে খোলে না। 8:30 বাজে, শহর দিকে অবশ্য দোকানপাট খুলে হয়ে যাওয়ার কথা। তো এখানে তেমন একটা খোলা পাচ্ছি না। এখানে কি খোলা আছে? আচ্ছা আচ্ছা, এখানে খোলা আছে, এখানে নাস্তাও পাওয়া যাবে মেবি। ওকে, তাহলে এখানেই দাঁড়াই। আলহামদুলিল্লাহ, নাস্তা খাওয়া ডান করলাম। ডান করে এখন আবার রওনা দিয়েছি কলমাকান্দার থেকে হচ্ছে চন্দ্রডিঙ্গার উদ্দেশ্যে। এদিকের রাস্তাঘাটগুলো হচ্ছে যে একটু সরু, বাট রাস্তাগুলো এখন পর্যন্ত মোটামুটি মানে চলনসই। এই যে বলতে বলতে কি অবস্থা, বলতে বলতে মনে হয় ভাঙাচোরা রাস্তা চলে আসলো। যাই হোক, রাস্তাগুলো ভালো আছে, বাট মানে একটু পাহাড়ি অঞ্চলের রাস্তা তো এতটা আসলে সুবিধাজনক না। আর আমি যেহেতু কিছুদিন আগে বাইকের মধ্যে ইনস্টল করেছি এমআরএফ এর জাপিয়ার টায়ার, সো এই এটা নিয়ে হচ্ছে এই টায়ারটা নিয়ে এটি হচ্ছে আমার প্রথম বলতে গেলে লং ট্যুর। ছোটখাটো ট্যুর দেওয়া হয়েছে আরো, কিন্তু মানে একটু বড় ট্যুরের মধ্যে এটা হচ্ছে আমার এই টায়ারটা ইনস্টল করার পরে বড় ট্যুর। সো এই ট্যুরের মধ্যে হচ্ছে যে আমি এই টায়ারটাকে মানে জাজ করতে পারবো যে টায়ারটা আসলে কতটুকু মানে ভালো, বা ব্রেকিং টেকিং কিছু সম্পর্কে ভালো বা কি পরিমাণ ভালো হয় বা খারাপ হয়, সবকিছু আমি শেয়ার করবো ইনশাল্লাহ এই ভিডিওটাতেই। এই টায়ারটা থেকে আমি কতটুকু সাপোর্ট পাইলাম। আর যদি ভালো পাই তাহলে অবশ্যই সাজেস্ট করবো আপনাদেরকে এটা একটা শুরু করতে পারবেন। আর যদি খারাপ পাই সেটাও ইনশাল্লাহ বলবো। তো এখন অবশ্য রাস্তাটা ভালো, একটু মোটামুটি একটু চওড়া হয়েছে মাঠ। বাট যখন শুরু করছিলাম এই দিক থেকে ঢোকা, তখন রাস্তাটা অনেক সরু ছিল, প্লাস হচ্ছে যে একটু অলিগলি টাইপের ছিল। এখন মোটামুটি ভালো রাস্তা। তবে এদিকে একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর পরিমাণে ইটের ভাটা। হ্যাঁ, এবং ইট ভাটা থেকে হচ্ছে যে কালো ধোঁয়া বেরোচ্ছে ইট ভাটার উপর থেকে। তার মানে যে ব্যাপারটা হচ্ছে যে এখানে ইট ভাটাগুলোতে হচ্ছে যে লাকড়ি দিয়ে বা মানে ইটগুলা পোড়ানো হচ্ছে, কয়লা ব্যবহার করতেছে না, অথচ এখানে কিন্তু প্রচুর পরিমাণে কয়লা পাওয়া যায়। যদি কয়লা দিয়ে ব্যবহার করতো তাহলে হচ্ছে ইট ভাটা থেকে অবশ্যই সাদা ধোঁয়া বের হতো। যেহেতু এখানে মানে লাকড়ি পুড়িয়ে বা কাঠ পুড়িয়ে হচ্ছে কয়লা মানে ইট ভাটাগুলো জ্বালানো হচ্ছে, সেই কারণে ইট ভাটা থেকে হচ্ছে কালো ধোঁয়া বেরোচ্ছে। সো যারা পরিবেশ অধিদপ্তরে আছেন তাদেরকে বলবো এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। কারণ এভাবে যদি লাকড়ি বা কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয় তাহলে আমাদের পরিবেশের জন্য কিন্তু মারাত্মক একটা হ্যাম্পারিং। আর বলতে বলতে এদিকে একটা, ও আচ্ছা, এখানে মনে হয় আগে একটা ব্রিজ ছিল, এখন নতুন একটা ব্রিজ করা হয়েছে, যে কারণে আগের ব্রিজের ধ্বংসাবশেষটা পাশেই পড়ে আছে। একটা জাহাজের মতো দেখা যাচ্ছে আগের ব্রিজের ধ্বংসাবশেষটা। যাই হোক, পরিবেশ কিন্তু এদিক দিয়ে অসম্ভব রকমের সুন্দর। আর তারা হচ্ছে যে এখন হিসু বিরতি দিবে, হিসু বিরতি। কি হিসু বিরতি নাকি? হিসু বিরতি?
ওকে, ঠিক আছে, হিসাব বিরতি দেই, হিসাব বিরতির পর আবার কথা হচ্ছে। সকালের নাস্তা করার পরে সবারই একটা মানে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার একটা চাপ ছিল, সেই চাপটা সামলায় নিলাম। আর বলতে বলতেই রাস্তার অবস্থা খারাপ হয়ে গেল। এতক্ষণ তো মোটামুটি যাও একটু ভালো রাস্তা ছিল, এখন তো দেখা যাচ্ছে যে একদম নাউজুবিল্লাহ অবস্থা। যাই হোক, ভালো কিছু দেখতে হলে একটু কষ্ট করতে হয়, সো কষ্ট করার চেষ্টা করতেছি। তবে রাস্তাটা তো প্রচুর পরিমাণে ধোলা। এই শীতকালের একটা প্রধান সমস্যাই হচ্ছে ধোলা, যে কারণে আসলে বাইক নিয়ে বের হইলে মানে শরীরের অবস্থা খারাপ হয়ে যায়। 5 মিনিটও বাইক চালানো যায় না, ধোলার কারণে শরীর মানে একদম নাজেহাল অবস্থা হয়ে যায়। রাস্তা ভাঙা থাকলে এটা আসলে একটু কনসিডার করতেই হবে, কারণ ভাঙা রাস্তা ধুলাবালি হবে শীতকাল যেহেতু। আর শীতের প্রায় শেষ পর্যায়ে, এখন পর্যন্ত আসলে তেমন বৃষ্টি টিষ্টি হয় নাই, যে কারণে আসলে ধুলাবালির প্রকোপ মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এখানে আবার ট্রাকের এই অবস্থা কেন? আচ্ছা, এখান থেকে মনে হয় মালামাল আনলোড করতেছে, তবে যেভাবে দাঁড়াইছে নাকি কি, আচ্ছা ট্রাকের কোনো সমস্যা হয়েছে মেবি, স্পেয়ার চাকা দেখা যাচ্ছে। আচ্ছা, পিছনের ট্রাকটা হচ্ছে যে ঝামেলা হয়েছে, এই জন্য সামনের ট্রাকে মালামাল লোড করতেছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে পাহাড়ি এলাকা বলতে মানে বাংলাদেশ যতগুলো আমি বর্ডার এলাকায় গিয়েছি বা এরকম পাহাড়ি এলাকায় গিয়েছি, এক্সেপশনাল হচ্ছে যে চট্টগ্রাম বিভাগ। এছাড়া অন্যান্য বিভাগের যত এলাকাতে আমি মানে বর্ডার এলাকায় গিয়েছি এর আগে, সবগুলো এলাকায় কিন্তু মোটামুটি এরকমই দেখা যায় যে রাস্তাঘাটগুলো হচ্ছে যে খুবই বাজে কন্ডিশন থাকে। আর বাড়িঘর মানে রাস্তার থেকে বাড়িঘরগুলো হচ্ছে অনেক দূরে দূরে, মানে আশেপাশে বাড়িঘর বলতে গেলে নাই। মানে শুধু রাস্তা আছে, ভাঙ্গাচোরা একটা রাস্তা আছে, রাস্তায় কিছু গাড়ি ঘোড়া আছে, আর পাশে হচ্ছে প্রচুর পরিমাণে জমি, যেখানে হচ্ছে ধান চাষ থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফসল চাষ করা হয়। আর রাস্তার অবস্থা যদি দেখাই, মারাত্মক ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, এখানে হচ্ছে যে যদি হালকাও স্লিপ করেন, পড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। সো এইগুলো রাস্তায় আমাদের একটু সতর্কভাবে বাইক চালাতে হয়, খুবই সিনসিয়ার। আর আমার সাথে যেহেতু পিলিয়ন নাই, বাইক হচ্ছে যে একদম ফাঁকা। ওরে আল্লাহ, এটা কি কোনো রাস্তা হইলো নাকি? আল্লাহ, এরকম রাস্তা কেন ভাই? পিলিয়ন না থাকে তা আমার সুবিধা হয়েছে অবশ্য, অসুবিধা হয়েছে সুবিধা হয়েছে। অসুবিধাটা হইতেছে বাইক হচ্ছে যে একটু হালকা, যে কারণে হচ্ছে যে ব্রেকিংটা হয়তো বা একটু ঝামেলা মানে একটু কম হইতে পারে। পিলিয়ন থাকলে অবশ্য একটা ব্রেকিং ভালো হয়, বাইকে লোড থাকে ভালো। আর হালকা থাকার কারণে বাইকটা আমি ইচ্ছে মতন মুভমেন্ট করতে পারতেছি। আর পিলিয়ন থাকলে হয়তো এত ভালোভাবে মুভমেন্ট করতে পারতাম না। এই রাস্তা তো আসলে জঘন্য রাস্তা। ঠিক আছে, জঘন্য রাস্তার মধ্যে আপনাদের সাথে আর কি বলবো, ভাঙ্গাচোরা রাস্তা দেখে পার হই, তারপর কথা বলতেছি। সেই পর্যন্ত একটু ভালো থাকেন, আমাকে ভালো রাখেন। বাই। চাকার মধ্যে মনে হয় পেরাক টায়ার ঢুকছে, টাকার দিয়ে ডাবল কর গাড়িটা, সাইড করে ডাবল কর। চাকার মধ্যে পেরাক ঢুকছে মেবি, ডাবল স্ট্যান্ড কর আগে, ক্লাস দিয়ে ডাবল স্ট্যান্ড কর, ডাবল স্ট্যান্ড কর। চাকাটা ঘোরান দা, দেখ পেরাকটা কই আছে। চাকাটা পেরাকটা নিচে জেল বাড়িতেছে, চাকার মধ্যে পেরাক ঢুকছে মেবি। কি কস? জেল বাড়িছি তো দেখলাম আমি, পাইছিস তো পেরাকটা? পেরাকটা বের করতে হবে, পেরাকটা থেকে জেল বাড়িতেছে, চাপ খাই জেল বাড়িতেছে। চাকা তালা ঘুরান দে, ঘুরান দে, ঘুরান দে, ঢুকে বাইরে হয়ে গেছে আর কি চাকাটা। হুম হুম, চাকাটা একটা গেড়ে ফেলা ঘুরান দে, আর জোরে ঘুরান দে। এই জায়গাতেই ঢুকছিল, আশেপাশে কোথাও একটা ঢুকে বাইরে হয়ে গেছে আর কি, মানে রাস্তার সাথে ফিটিং ছিল পেরাকটা আর কি। সমস্যা না, সমস্যা নেই। বিপদ আসলে বললে কয়ে হয় না, হচ্ছে যে রনির বাইকের, আমি তো বাইকের পিছনে ছিলাম রনির, তো দেখলাম হঠাৎ করে হচ্ছে রনির বাইকের পিছনে চাকা থেকে মানে জেল বের হচ্ছে, প্লাস হচ্ছে যে হাওয়া বের হচ্ছে। তো আমি তাকে নক করে ডাক দিলাম যে দাঁড়া, তোর বাইকের টায়ারে মেবি কোনো সমস্যা হয়েছে।
সো ব্রেক করার পরে দেখলাম যে রাস্তার মধ্যে কিছুটা জেল বের হয়ে গেছে, মানে তার বাইকের চাকায় হচ্ছে কোনো একটা পেরেক বা কোনো লোহা জাতীয় কিছু একটা হচ্ছে যে বাইকের চাকায় ঢুকে আবার বের হয়ে গেছে, মানে ভিতরে ঢুকে থাকে নাই, থাকলে হয়তো বা হাওয়াটা বের হতো না, ঢুকে হচ্ছে আবার বের হয়ে গেছে, যে কারণে হচ্ছে হাওয়া বের হচ্ছিল আর জেলটা দিয়ে ওইটা ফিল আপ হচ্ছিল, ফিল আপ হতে হতে জেলও বের হচ্ছিল। মোটামুটি এখন সমস্যা ডান, বাইকটা দাঁড় করাই হচ্ছে যে কিছুক্ষণ চাকাটা ঘোরানো হয়েছে এবং যে জায়গা থেকে হাওয়াটা বের হচ্ছিল জায়গাটা চেক করা হয়েছে, চেক করে দেখলাম ওই জায়গাতে আসলে কোনো প্যারাক বা কোনো কিছু নাই। তো এগুলো রাস্তা আসলে একটু ঝামেলাই, ভাঙাচোরা রাস্তা, প্লাস অনেক ধরনের গাড়ি ঘোড়া চলাফেরা করে, তো প্যারাক টেরাক বা এই ধরনের অনেক কিছু থাকে, সেই যে ক্ষেত্রে টিউবলেস টায়ার আসলে খুব ভালো সাপোর্ট দিছে। যাই হোক, এখন সমস্যা ডান, আর সমস্যাটা নাই, ভালোভাবে চলতেছে। আর এই রাস্তাটা সরু থাকার কারণে ট্রাক বাসের চাপটা আসলে একটু বেশি, মানে একটু যানজট টাইপের হয়ে যায়, এই রোডে আসলে বাইক টানা যায় না, প্লাস প্রচুর পরিমাণ ধুলাবালি, ভাঙাচোরা, একটু ঝামেলা এই রাস্তাটা। তবে কলমাকান্দা পর্যন্ত ভালোভাবে আসতে পারছি, কলমাকান্দা পর্যন্ত কোনো ঝামেলা নাই। আর কলমাকান্দার পর থেকে রাস্তাটা একটু আসলে খারাপই বলা চলে, খারাপই বলা চলে বলতে আসলে সত্যিকারেরই খারাপ, খারাপ বললেই শুধু খারাপ হয়ে যায় এরকম কিছু না, সত্যিকারই খারাপ। তবে ভালো রাস্তাও আছে কিছু কিছু, ম্যাক্সিমাম জায়গাগুলো একটু ভাঙাচোরা আর কি। ওকে, তো সামনের দিকে যাই, বাকি কথা পরে হচ্ছে। অলরেডি অনেক বড় বড় মেঘালয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে হয়তো বা আসবে না, কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছি। এতক্ষণ যে কষ্ট করে জার্নি করলাম বা এত কষ্ট করে যে ভাঙাচোরা রাস্তায় রাইড করলাম, সকল ক্লান্তি দূর হয়ে গেছে ভাই একটা পাহাড় দেখেই। মানে কি বলবো, মানে এত বলার ভাষা নাই। মানে আসলে বাইকার যারা আছে তারা আসলে যে জিনিসটা ফিল করতে পারে সেটা আসলে সাধারণ মানুষজন পারবে না। এই যে প্রকৃতির কাছে কাছে এত কাছাকাছি আসা, ওই যে দেখতে পাচ্ছি, আসলে আপনাদের হয়তো বা ক্যামেরাতে ভাসবে না বা দেখা যাবে না, পাহাড়গুলা আসলে মেঘের মতন, মানে দেখা যাচ্ছে যে মেঘে ঢেকে আছে এরকম দেখা যাচ্ছে, তবে খালি চোখে দেখা যাচ্ছে পাহাড়গুলা। মাশাল্লাহ, আল্লাহ পাক কত সুন্দর সুন্দর পাহাড় বানায় রাখছে দুনিয়াতে, সুবাহান আল্লাহ। আল্লাহ পাকের যে কোনো সুন্দর দেখলে অবশ্যই সুবাহান আল্লাহ বলবেন, আমার রিকোয়েস্ট থাকলো, কারণ আল্লাহ পাকের সৃষ্টির কোনো শেষ নাই। চলেন তাহলে পাহাড়ের আর একটু কাছাকাছি যাওয়া যাক, এতক্ষণ তো শুধু দূর থেকে পাহাড় দেখলাম, এখন একটু কাছাকাছি যাওয়া যাক। এত উঁচা উঁচা পাহাড়, মানে মনে হচ্ছে রাস্তার সামনে থেকে একটা, মানে বন্ধ করা পাহাড় দিয়া, এরকম মনে হচ্ছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ, এখানে আবার কি কাদাবালি। যাই হোক, এখন কি কোন দিক দিয়ে যেতে হবে আল্লাহ জানে। ঠিক আছে, এখানে স্টে করবেন, এখানে দাঁড়াবা? ওকে। কাহিনী হচ্ছে, এখানে দাঁড়ায় কিছুক্ষণ মানে গুগল ম্যাপ আর হচ্ছে বাংলা ম্যাপের সাহায্য নিলাম, মানে স্পট গুলা সিলেক্ট করলাম যে কোন কোন জায়গায় যাব। তো এখন আমরা প্রথমে হচ্ছে চন্দ্রডিঙার দিকে আগাচ্ছি। চন্দ্রডিঙা দেখার পর হচ্ছে যে আমরা ওখান থেকে ডিসাইড করব যে পরবর্তী আসলে কোন স্পটে যাওয়া হবে। এদিকে এগুলা কি, এগুলা মনে হচ্ছে সরকারি কোনো কোনো হাউজিং প্রকল্প আর কি, যে অনেক সময় দেখা যায় সরকারি অনেক গরিবদেরকে বা যারা যাদের হচ্ছে যে ভূমি নাই বাড়ি নাই তাদেরকে বাড়ি করে দেওয়া থাকে, ওইরকম কিছু একটা মনে হয়। আর পিছনে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ সুন্দর একটা দৃশ্য। আর ওই পাহাড়ি এলাকাগুলোতে আসলে এই জিনিসটাই খুব ভালো লাগে যে মানে মানুষজন খুব কম থাকে, প্লাস অফুরন্ত ভিউ থাকে ভাই, এত সুন্দর সুন্দর জায়গা পাহাড়ি অঞ্চলের মধ্যে, মনে হয় যে এখানে আসলে আসলে আর বাড়িতে না যাই। আবার এই চেপা চেপা রাস্তার মধ্যে এই ধরনের বড় বড় ট্রাক, এগুলো আসলে মারাত্মক প্যারা দেয়, বালু যে খাওয়াইতে হয়, প্রচুর পরিমাণ বালু খাইতে হয় এই ধরনের ট্রাকের মধ্যে পিছনে থাকলে। এটা ওভারটেক করতে হবে ভাই, যেমনি হোক, বালু খাওয়া যাবে না। আর ট্রাক গুলাও তো ভাই যে পরিমাণে টানাটানি করতেছে, অফুরন্ত টানাটানি করতেছে ওরা এসব রোডের মধ্যেই, রাশ টাশ টানতেছে। একে তো হচ্ছে রাস্তা ভাঙা, তার উপরে ট্রাক গুলা হচ্ছে প্রচুর পরিমাণে প্যারা দেয়। ওফ, এখানেও দেখা যাচ্ছে ইট ভাঙানো, সরি ইট না, পাথর ভাঙার কাজ চলতেছে। এত পাথর পায় কই এরা, নাকি পাহাড় টাহাড় থেকে পাথর নিয়ে আসতেছে? আর আর মাঝে মাঝে হচ্ছে এরকম ঝিরি, মানে পাহাড়ি ঝিরিগুলো হচ্ছে যে বিভিন্ন গ্রামের চেপা দিয়ে অন্ধকার, মানে জঙ্গল দিয়া বের হয়ে আসতেছে। আর এদিকে ব্রিজ গুলা অনেক উঁচা উঁচা ভাই, সত্যিকারের অনেক উঁচা ব্রিজ, মানে বাইক দিয়ে উঠতে গেলে দেখা যাচ্ছে যে বাইকের গতি কমে যায়, এত পরিমাণ উঁচা। আসলে কি করে, পাহাড়ি এলাকা তো, ব্রিজ গুলো একটু অন্যরকম ভাবে তৈরি করা হয়েছে। সো চলেন যাই, চন্দ্রডিঙ্গায় যাই, যাই ওখানকার ভিউ দেখাচ্ছে আপনাদেরকে। আপনাদেরকে যদি একটু দেখাই, দেখেন রাস্তার এক পাশে হচ্ছে পাহাড়,
হ্যাঁ, বিশাল বিশাল পাহাড়, আর এই পাশে হচ্ছে সুন্দর একটা রাস্তা, সাথে একটা বাইক। মানে আর কি চাই লাইফে। দেখতে পাচ্ছেন পাহাড়গুলো আসলে অনেক সুন্দর, মানে যদিও শীতকাল পাহাড়গুলো একটু রুক্ষ হয়ে আছে, মানে সবুজটা নাই, একটু হালকা বাদামি বাদামি হয়ে আছে, বাট তারপরেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। আর পাহাড়ের পাশের যে রাস্তাটা, যেটাতে এখন আমি বাইক রাইড করতেছি, রাস্তাটা অসম্ভব রকমের সুন্দর, একদম মসৃণ একটা রাস্তা, মানে বাইক চালাতে অনেক ভালো লাগতেছে এই রাস্তার মধ্যে। এতক্ষণ যে কষ্ট করে বাইক চালাইছি সেটা আসলে মনে হচ্ছে না। আর আমরা এখন প্রায় কাছাকাছি চলে আসছি চন্দ্রডিঙ্গা ঝর্ণার। আর এখানে হচ্ছে যে কিছু অ্যাক্টিভিটিস করার চিন্তা ভাবনা আছে, কিছুক্ষণ থাকবো এখানে। ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন পাশে, ওই পাহাড়ের উপর আবার বিজিবি চেকপোস্ট, বিএসএফ চেকপোস্ট। এখন আমার বাংলা ম্যাপের সাহায্য নিয়ে হচ্ছে, কারণ গুগল ম্যাপের সাহায্য নিয়ে একবার ভুল করছি, উল্টাপাল্টা রাস্তা ঢোকাই দিছিল। এখন বাংলা ম্যাপের সাহায্য নিচ্ছে। খুবই রিস্কি একটা অ্যাক্টিভিটি, এদিক দিয়ে বাইক নামায় নাকি যেতে হবে, খুবই রিস্কি। ব্রিজের অবস্থা 12টা, কেমনে কি। হে বেড়া, এদিকে কেমনে নামবো? চাকা স্কিড করলে সমস্যা। পরে ইন্ডিয়া এমন লাগবো, আবার আবার এদিক দিয়ে ব্যাক করানো লাগবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও যাই, আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, আশা করছি তারা নাই, যদিও রিস্কি, কিন্তু ভয় লাগছিল স্বাভাবিক, কারণ নতুন রাস্তা প্লাস প্রচুর পরিমাণে বালি, যে কারণে প্রচুর ভয় লাগছে। খুবই ভয়াবহ সিচুয়েশন, কেমনে কি এই ধরনের রাস্তা। আল্লাহ, বাইক কই রাখবা ভাই, কি যে এক সিচুয়েশনে পড়লাম। মানে কি রাস্তা নাই, ব্রিজ গুলা কি অবস্থা, মানে মাঝখানে মাঝখানে ব্রিজের মধ্যে কিছু নাই। হ্যাঁ, রড বের হয়ে আছে, তক্তা দেওয়া রাখছে, এরকম অবস্থার মধ্যে বাইক রাইড করে ভাই এদিক দিয়ে আসতে হইতেছে। মানে আবার এদিকে নাকি রেগুলারই বাইক চলাফেরা করে, কেমনে কি ভাই বুঝতেছি না। এই যে হচ্ছে বাংলা ম্যাপ। কি হইছে? বাইক এদিকে রেখে যেতে হবে, রাস্তা নাই। হ্যাঁ, ও এদিক দিয়ে না, তাহলে কি বড় রাস্তায় এলাম? দিক দিয়ে যাওয়া যায় নাকি আবার ঘুরে যেতে হবে এদিক দিয়ে? আচ্ছা কালকে শুক্রবার তো, অনেক লোকজন আসে নাকি? তাহলে আমরা আজকে এসে ভালো ভালো করছি, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। চলো। আমাদের বাইকগুলা এখানে এই দাদার বাসা রেখে যাচ্ছি। আসলে পরে আর রাস্তা নাই, যেটা রাস্তা সেটা আসলে রাস্তার মধ্যে পড়ে না। আর বাইকগুলো এদিক দিয়ে রেখে আমরা এখন এদিক দিয়ে হাইটে যেতে হবে। এই হচ্ছে অবস্থা। আসলে সুন্দর দেখতে গেলে আসলে কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটাই করতে হচ্ছে। তবে এদিকের মানুষজনের সত্যিকার অনেক ভালো, কারণ ওনারা হচ্ছে যে তাদের বাসায় আমাদের বাইকগুলো যত্ন সহকারে রাখতে দিছে, এবং হচ্ছে যে বাইকগুলো রাখার পরে তারা দেখাশোনা করবে সেটা বলতেছে। তবে তাদের আবদার হচ্ছে যাওয়ার সময় তারা হচ্ছে চকলেট টকলেট এই ধরনের কোনো কিছু বিক্রি করে আর কি। তো যাওয়ার সময় বললো যে যদি প্রয়োজন পড়ে, জোর করতেছে না তারা, যদি প্রয়োজন পড়ে তাদের এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যেতে, এটাই হচ্ছে তাদের দাবি, আর তেমন কোনো দাবি নেই। সো
চলেন এখন পাহাড়ের দিকে যাওয়া যায়। কাহিনী যেটা হয়েছে, এখন নাকি আগের মতন আর সব জায়গায় যাইতে দেয় না। মাত্র এক মুরব্বী মহিলা আসলো, উনি আমাদেরকে অনেক ধরনের সতর্ক করলো। ওই যে মহিলাটা দিকে চলে গেছে। তো যাই হোক, এখন দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায়। আসলে এখন ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আর আগের মতন নাই, যে কারণে আসলে ভারতের বর্ডারগুলোতে প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন চলতেছে আর প্রচুর পরিমাণে বাধা নিষেধ। তো দেখি কোন পর্যন্ত যাইতে দেয়, চেষ্টা করব যতটুকু উপরে যাওয়া যায় সব পেয়ে যাওয়ার জন্যে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমাদের বাহিনী চলতেছে, আর ওই যে উপরে পাহাড়। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত সুন্দর নিদর্শন। এদিকে বসো, হাঁটা চলতে রাস্তাগুলো খুব বিরাট সমস্যা, ভালোর জন্য হাঁটা যাচ্ছে না। বাইক তো এই পর্যন্ত আনা কোনোভাবে সম্ভব হলো না, অনেক কষ্ট করে অনেক দূর পর্যন্ত আনছিলাম। এখানে দেখা যাচ্ছে অনেক পরিমাণে পর্যটক আছে। ওই যেটা বটগাছটা অবশ্যই আপনারা অনেকেই দেখছেন হয়তো বা বটগাছ। সো যাই, ভিতর দিকে যাওয়ার চেষ্টা করি। ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের কারুকাজ চলতেছে। আধা ঘন্টা ধরে রনি স্ট্যান্ড ঠিক করতেছে ছবি তোলার জন্য। আর আমন এদিকটা চেষ্টা করতেছে ছবি তোলার। সীমান্ত পোজ দেওয়া আছে, আর এরা তো আসার পর থেকে শুধু পোজ দিয়ে বসে আছে। ওই যে ঠিক আছে ঠিক আছে, সবাই 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 লাইনে বসো, সবাই লাইনে বসো, সবাই লাইনে বসো, ছবি তোলা হবে। এই যে আমন সেট হইছ, ওই যে রনি এখনো ক্যামেরাম্যান। হ্যাঁ রেডি, হ্যাঁ এই তো অবস্থা ছবি তোলার। গণনা শুরু করেন। হ্যাঁ কাউন্ট করো কাউন্ট করো। এই পাশটা ফাঁকা হয়ে গেছে, এই পাশটা ইটটা ফিল আপ করো। ভিতরে ঢুকে পড়ো। এতক্ষণ আমরা এই ক্যামেরা নিয়ে দেখছেন কত মজা করছি, মানে ক্যামেরা রাখা দূরে দূরে আসতে হয়েছে। বাট এই ক্যামেরার মধ্যে যে একটা রিমোট আছে, এতক্ষণ আমাদের কারোর মনে ছিল না। এই টাইপের আমাদের রিমোট আছে। এখন আমরা ব্লুটুথ কানেক্ট করে এখন আমরা 5 জনে বসে এখানে ছবি তুলতেছি। বাট এই রিমোটটা যদি আগে মনে করতাম তাহলে এতটা প্যারা নিতে হইতো না। তো এখন রিমোট দিয়ে আমরা ছবি তুলবো। অনেক সময় নষ্ট হয়েছে। আচ্ছা, যে পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু সবই হচ্ছে পাথরের পাহাড়। হ্যাঁ, এগুলা কিন্তু আসলে মাটির কোনো নর্মাল পাহাড় না, সবগুলো পাথরের পাহাড়। আর দেখতেই পাচ্ছেন এখানে আমরা এই 5 জন ছাড়া অত এলাকায় আসলে আর কাউকে দেখা যাচ্ছে না। মানে পুরো এলাকার মধ্যে শুধুই আমরা এই 5 জন। আসলে এই চন্দ্রডিঙ্গা বা পাঁচগাঁও যে এলাকাটা, এটা আসলে এখনো ওইরকম ভাবে টুরিস্টদের জন্য পারফেক্ট হয় নাই, যেহেতু রাস্তাঘাট তেমন একটা নাই, বা এটা আসলে একটা আন্ডার রেটেড টুরিস্ট স্পট। এখানে আসলে মানুষজন এত বেশি আসেও না। তো এখানে আসা আমরা মজা পাচ্ছি এই কারণেই যে কোনো টুরিস্টদের এত চাপ নাই বা এত কোনো জায়গা ঝামেলা নাই। আর ইচ্ছা মতনে এনজয় করতে পারতেছি, ইচ্ছা মতো মজা করতে পারতেছি, এটাই হচ্ছে বড় কথা। আর এখন এই যে পোজ দিচ্ছে আমন আর ছবি তুলতেছে ওরা। একে একে সবাই আমরা ছবি তুলবো, ছবি তোলা শেষ করে এই জায়গা ছেড়ে দেবো, তারপর দেখি অন্য নতুন কোথাও যাওয়া যায় কিনা। আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানকার যে পাহাড়ের মধ্যে যে পাথরগুলো আছে, ওই যে পাহাড় থেকে শুরু করে সব জায়গায় দেখেন যে মানুষের ভালোবাসার স্মৃতিচিহ্ন রেখে গেছে। এত ভালোবাসা মানুষের এই ট্যুরে আসলে কোথা থেকে যে আসে, পাথরগুলার একদম সৌন্দর্য নষ্ট করে ফেলছে এই ধরনের মানে লেখালেখি করে। হ্যাঁ, আমি রিকোয়েস্ট করবো আপনারা যারা ট্যুরে আসেন বা বিভিন্ন জায়গায় ট্যুরে যান, তারা অন্তত যে পাথরের মধ্যে এই ধরনের নাম লেখা থেকে বিরত থাকুন। অন্তত এই ধরনের লেখালেখিতে আসলে প্রাকৃতিক সৌন্দর্যগুলো নষ্ট হয়, আর পাথরগুলো আপনারা নষ্ট করে ফেলছেন। আসছেন ঘুরতে, ভালো কথা, ছবি তুলে নিয়ে যান, এখানে স্মৃতি রাখার কোনো দরকার নেই। পাহাড়ি এলাকাতে প্রায় সময় আমি একটা জিনিস দেখতে পাই, যেটা হচ্ছে যে এই ফুল গাছগুলা, হ্যাঁ বিশেষ করে এই যে শীতকাল যে সময়টা, এই সময়টাতে এই ফুল গাছগুলা বেশি দেখতে পাওয়া যায় এবং এই ফুলগুলো দেখতে পাওয়া যায়। আমি আসলে জানি না এই ফুলগুলার নাম কি, বাট ফুলগুলা দেখতে অনেক সুন্দর এবং পাতাগুলো হচ্ছে অনেক ধারালো, বাট ফুলগুলো অনেক সুন্দর। আপনারা যদি কেউ জানেন যে এই ফুলগুলার নাম কি, তারা একটু প্লিজ কমেন্টসে জানাবেন এই ফুলগুলার নাম। আমার খুব জানতে ইচ্ছে করতেছে যে ফুলগুলোর নাম আসলে কি। আর ওই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, মানে হচ্ছে এটা ইন্ডিয়া। আর আমি যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে যে বাংলাদেশ।
আর এই এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের পাহাড়, বাট ওই যে ওই পাহাড়টা যেটা ওটা আবার ইন্ডিয়ার পাহাড়, ওই যে বিএসএফ ক্যাম্প। তো এর বেশি আসলে যাওয়াটা ঠিক হচ্ছে না আমাদের জন্য, কারণ যেহেতু বর্তমানে বাংলাদেশের একটা ঝামেলা চলতেছে বর্ডার এলাকায়। তো আমরা আসলে ওই ক্যাম্প পর্যন্ত যাবো না, এদিকে আশেপাশে সাইট সিং করবো, তারপর এখান থেকে আমরা চলে যাবো অন্য কোনো স্পটে। বাট একটা জিনিস ভালো লাগতেছে, সেটা হচ্ছে যে অত্র এলাকার মধ্যে আমরা ছাড়া আর কেউ নাই, শুধুমাত্রই আমরা। একটা মজার বিষয় কি জানেন, যে দিক দিয়ে হেঁটে যাচ্ছি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটাই কিন্তু বর্ষাকালে এটাই হচ্ছে যে আপনার ঝিরি। হ্যাঁ, যদিও এখন শীতকাল, এখন পানি নাই, বাট বর্ষাকালে আসলে এদিক দিয়ে আপনারা ঝিরির মতো একটা জায়গা পাবেন, মানে ঝিরি পাবেন। আর যেদিক দিয়ে হচ্ছে প্রচুর পরিমাণ পানির স্রোত বয়ে চলে, কিন্তু এখন শীতকাল হওয়ার কারণে এই যে দেখতে পাচ্ছেন ঝিরির অবস্থা একদম শেষ। তবে হালকা হালকা কাদা অবশ্য আছে। তো বর্ষাকালে এখানে আসলে আপনারা প্রচুর পরিমাণে পানি পাবেন, এবং এখানে মানে গোসল টোসল করার ব্যবস্থা হয়তো বা আছে, হয় আর কি। তো এখন শীতকাল আসার কারণে আমরা কোনো কিছুই পাচ্ছি না, একটু সাবধানে যাইও। এবং সামনের দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লাগতেছে, দেখতেই পাচ্ছেন অনেকগুলো পাহাড়, পানি নাই, পানি খুবই কম। হ্যাঁ, ডুব দাও এমন ডুব দাও এখানে। কত নটিক্যাল মাইল হইতে পারে গভীরতা এখানে? নটিক্যাল মাইল তো স্পিডে হবে। আচ্ছা আচ্ছা, স্পিডে গেলে কত 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 কিলোমিটার স্পিডে যেতে হবে? এখানে আপনি লম্বাভাবে 5 থেকে 6টি টাইটানিক ডুবাইতে পারবে। তাই নাকি? অনেক খাড়াখাড়ি ভাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে ওরা জলপরি দেখতে পাচ্ছি নাকি? এই যে উপরে ও আচ্ছা আচ্ছা, এটা জলপুরা জলপরি না, জলপুরা। এখান থেকে লাভ দিলে তুমি এই যে বারমুডা ট্রায়াঙ্গেলে পড়ে যেতে পারো। চলুন এখন আমরা পাহাড়ে যাই হোক, কাছে ঢুকে যাই। মজা করতেছিলাম, মানে এখন আমরা শীতকালে এসে বোকা সাজছি আসলে। এখানে আসার পারফেক্ট টাইম আসলে বর্ষাকালেই। হ্যাঁ, আর এসে শীতকালে আসলে এখানে যে এই ধরনের ছোট ছোট খাল দেখতে পাবেন, এছাড়া কিছু পাবেন না। তবে এইগুলা ভাই অস্থির। আমরা এখন যেখানে আছি সম্ভবত এটাকে নোম্যান্স ল্যান্ড বলে। দেখেন দিকটা লেখা আছে হচ্ছে ইন্ডিয়া, আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে আরেকটা খুঁটি, এটা হচ্ছে এই ইন্ডিয়ার খুঁটি। আর মানে এই মাঝখানে যে জায়গাটুকু, সেটা হচ্ছে যে বলতে গেলে দুই দেশেরই জায়গা বা নোম্যান্স ল্যান্ড। আর আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশ আর ভারতের একদম বলতে গেলে বর্ডার বা সীমানা। হ্যাঁ, তো দেখেন একটা বৈষম্য দেখাই, এই যে যেখানে দাঁড়িয়ে আছি সেটা তো নোম্যান্স ল্যান্ড, এবং এটা হচ্ছে ভারত। আর দেখেন সবগুলো পাহাড়, যতগুলো বড় বড় পাহাড় সবই হচ্ছে ভারতের, আর বাংলাদেশের হচ্ছে এরকম কৃষি জমি আর সমতল। এই হচ্ছে বৈষম্য। মানে বাংলাদেশের যত বর্ডারে আমি আজ পর্যন্ত গেছি সব জায়গাতে দেখি একই অবস্থা, মানে দুই একটা ছোট ছোট পাহাড় বাংলাদেশকে দেয়া, বাকি বাকি সব বড় বড় পাহাড়ই হচ্ছে দাদাদের জন্য। তো এটা খুবই দুঃখজনক। এখানে 270 হইছে তাই না? হইলো 270 300 মিলাবো। কাহিনী যেটা হয়েছে, রাস্তা ভুল করে ফেলছি। আর একটা জিনিস দেখাই, দেখেন মানে পাহাড়ি এলাকার মধ্যে যে পাশে দেখেন রাস্তার পাশে ক্যাকটাস গাছ, তারা হচ্ছে ক্যাকটাস গাছ দিয়া মানে বেড়া বানায় ফেলছে, বুঝছেন? মানুষের বাড়ি ঘরের যে সীমানা প্রাচীর, সেটা তারা এরকম ভাবে ক্যাকটাস গাছ দিয়ে দিছে। দেখতে অবশ্য ভালোই লাগতেছে, তবে খুব ডেঞ্জারাস। কাটা যদি গিতে অবস্থা খারাপ করে লাইবো। আর মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমরা রাস্তা ভুল করে ফেলছি। মূলত আমরা যাচ্ছিলাম হচ্ছে পাতলাবন নামক একটা জায়গা আছে, তো মেইন রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। মেইন রোড দিয়ে গেলে নাকি বিজিবি এখন আর যেতে দেয় না, তাই চেষ্টা করছিলাম একটু কোনো চিপা চাপা দিয়ে যদি যাওয়া যায়, কিন্তু এখন তো দেখা যাচ্ছে সব দিক দিয়ে বিপদ, কোনো দিক যেতে পারতেছি না। সামনে আবার একটা নদী, এই নদী পার হওয়ার কোনো সিস্টেম নাই, রাস্তাও নাই। দেখি কি করা যায়। আবারও বাইক ঘোরাইতে হইলো, এখন আবার উল্টা রাস্তা যাচ্ছি। ব্যাপার হচ্ছে যে রাস্তা কয়েকটাই ছিল, কিন্তু এখন হচ্ছে যে দেশের অবস্থা ভালো না থাকার কারণে এই এই মানে ম্যাক্সিমাম পয়েন্টগুলোতেই বিজিবি এখন যেতে দিচ্ছে না। কারণ দেখা যাচ্ছে যে ওখানে গেলে বিজিবির অনুমতি ছাড়া বা কোনো উল্টাপাল্টা ভাবে গেলে দেখা গেল পরবর্তীতে কোনো যদি টুরিস্টদের কোনো যায় ঝামেলা হয়, কোনো সমস্যা হয়, তখন সেটা দায়ভার আর কি বিজেপি নিতে চাচ্ছে না, কারণ যেহেতু দেশের অবস্থা ভালো না। এখন আমরা আবার বাইক ঘুরে আবার যে রাস্তা দিয়ে আসছিলাম
এখন আবার সেই রাস্তা দিয়ে ব্যাক করতেছি, ব্যাক করে হচ্ছে যে আমরা সামনে একটা জায়গা দেখছিলাম যেখানে হচ্ছে যে নদীর পার, মানে একটু পানি কম, ওদিকে যায় দেখি ওদিক দিয়ে নদীটা পার হওয়ার কোনো সিস্টেম আছে কিনা। আর যদি বাইক নিয়ে নদী পার হতে না পারি, তাহলে হচ্ছে বাইক রেখে আমরা হেঁটে নদী পার হবো। পার হওয়ার পর দেখি ওদিকে যাওয়ার কোনো সুযোগ পাই কিনা। আর মেইন রাস্তা দিয়ে হচ্ছে যে যাওয়ার একটা ভালো রাস্তা ছিল, আগে মানুষ যেতে যেত, বাট এখন হচ্ছে যে বিজেপি মেইন রাস্তা দিয়েও যেতে দিচ্ছে না। তারা সব বাইকারদেরকে বা সকল ধরনের টুরিস্টদেরকে মানে বাধা দিয়ে এদিকে ঘুরিয়ে দিচ্ছে, মানে মূলত ডিমোটিভেট করতেছে তারা যেন না যেতে পারে। আর এই যে একটা দেখেন লিজেন্ডারি বাইক আসতেছে, এটা হচ্ছে প্রত্যেকটা পাহাড়ি এলাকার লিজেন্ডারি বাইক, বাজাজ প্লাটিনা। এটা আসলে প্রত্যেক এলাকায় দেখি যে ভাড়া মারে তারা, হচ্ছে যে প্যাসেঞ্জার নিয়ে কোনো অ্যাপের মাধ্যমে না, লোকালি তারা ভাড়া দেয়, ভাড়া মারে। আর এগুলো বাইক দেখলাম যে পাহাড় পর্বত ভাঙা চূড়া সব রাস্তা দিয়ে পাগলের মতো চালাতে থাকে, তাদের আসলে কোনো ক্লান্তি হয় না। এই বাইকগুলো ভালো অবশ্য, যদিও কমিউটার বাইক, বাট সব ধরনের রাস্তার মধ্যে দেখলাম তারা খুব মানে দাপড়ের সাথে চলে বেড়ায়। তো যাই হোক, প্রচন্ড বালু, মনে হয় মরুভূমিতে চলে আসছি, এরকম একটা অবস্থা। আচ্ছা, ওই যে বড় রোড দেখা যাচ্ছে, পানি দিচ্ছে এবার রাস্তার মধ্যে, থ্যাংক ইউ। বাট পানি দিয়ে তো একদম কাদা কাদা বানায় লাইছেন ভাই। তো দেখি আবার ওদিকে যাই, নদীর পাড়ে যাই, যাই দেখি যেতে পারি কিনা। যদি যেতে পারি তাহলে তো বাহ, দেখবেনই, আপনাদের সাথেই আছেন। ওহ, আজকে তো প্রচন্ড রোদ। এখন আবার ঘুরে এদিক দিয়ে আসছে, দেখি এদিকে কি নদীর পার পর্যন্ত যাওয়ার কোনো সিস্টেম আছে কিনা, বা আদৌ নদী পার হওয়ার কোনো সিস্টেম আছে কিনা। ও, মেবি আছে। হ্যাঁ, যাওয়া মনে হয় যাবে, কিন্তু নদী পার হবো কি দিয়া? নৌকা টোকা বা এই ধরনের কিছু দেখতেছি না তো। আচ্ছা, আগে যাই তারপর বুঝি। ও, এই জায়গাটা দেখতে অনেকটা আমার কাছে বিরিশিরি দুর্গাপুরের মতো লাগতেছে। এরকম একটা জায়গা দুর্গাপুরেও আছে, মনে হয় সোমেশ্বরী নদীটা পার হতে হয় এভাবে করে যায়। বাট ওইখানে হচ্ছে যে নদী পার হওয়ার জন্য অনেকগুলা ট্রলার বা নৌকা এগুলো এই ধরনের জিনিসপত্র থাকে, বাট এখানে আসলে তেমন কিছুই দেখতে পাচ্ছি না। আর এদিকে নৌকা দিয়ে নদী পার হয় বলে কেউ মনে হচ্ছে না, দেখি কি করা যায়। আমরা নদী পাড়িতে এই জায়গায় তো ব্যর্থ হয়েছি, বাট এদিক দিয়ে মনে হয় অন্যান্য কোনো যানবাহন চলে, মানে বড় যানবাহন ট্রাক বাস এগুলো হয়তো চলতে পারে। বাস চলে না, ছোট মিনি ট্রাক চলে, লরি চলে আর কি। নদীতে পানি এখন অনেক কম, বাট আমরা বাইক নিয়ে এদিকে যাওয়ার মতন আসলে কন্ডিশন নাই। আর একটা জিনিস দেখাই, নদীর পাড়ে মানুষজন মানে শুকনার সিজনে এ দেখেন কি করছে এখানে। এগুলো সম্ভবত কালাই, হ্যাঁ কালাই লাগা রাখছে পুরা জমি জুড়ে। আর ওই পাশে দেয় নদীর ওই পার, আর এদিক দিয়ে হচ্ছে যে ওই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতের পাহাড়। আর ওই ছোট একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বিএসএফ এর চেকপোস্ট, সাদা। এই হচ্ছে অবস্থা। আর আমরা এই নদীর পাড়ে ওই যে বাইক দুইটা ওইখানে রেখে আসছে, আর আমারটা এখানে, আমরা এখানে আটকে গেছি, আর যাওয়ার রাস্তা নাই, সব দিক থেকে বিপদ আজকে। সে নদী পার হচ্ছি, দেখেন দুই পাশে নদী, মাঝখান দিয়ে যাচ্ছি। তারা হালকা করে বাঁশের একটা সাঁকো বানিয়ে দিছে, এটার জন্য আবার টোল নিতে যাচ্ছে 10 টাকা করে, যে এতটুকুর জন্য, ঠিক আছে, এতটুকুর জন্য তারা 10 টাকা করে টোল নিচ্ছে। অবশ্য ভালো হয়েছে, না হলে তো নদী পার হওয়ার কোনো সিস্টেমই ছিল না। যাই হোক, একটু সিস্টেম তো হয়েছে, আলহামদুলিল্লাহ নদী পার হয়ে গেলাম 10 টাকা টোলের বিনিময়ে। অবশেষে ঘুরতে ঘুরতে রাস্তাটা জায়গাটা পাইছি, আরো 2-3 জায়গায় যাই ঘুরে আসছি, যে নদী পার হওয়ার কোনো সিস্টেম পাই নাই। এখন যাক পাওয়া গেছে, আবার এনে দাঁড়াইছে কেন। বাইকগুলা এখানে রাইখা সবাই ছবি তোলায় ব্যস্ত। ওই যে সবাই ছবি তুলতেছে, মানে হচ্ছে যে নদী, এই পাশে হচ্ছে নদী, এই পাশে হচ্ছে নদী, আর এক ছোট ব্রিজ। এখন 10 টাকা করে টোল দেয়া ব্রিজ পার হয়েছি, এখন 10 টাকার তো উসুল তুলতে হবে। 10 টাকা উসুলের জন্য ছবি তোলা, প্রত্যেকে 6 টাকা করে ছবি তুলবো, ঠিক আছে? 5 6 30, 30 টাকা দিছ তুল, এখন 6 টাকা করে ছবি তুলবো সবাই, ঠিক আছে? কার ছবি যেন কম না হয়, হ্যাঁ 6 টাকা করে ছবি তুলবো, 6 টাকা, প্রতি ছবিতে 1 টাকা করে। যাই হোক, জায়গাটা সত্যিকার অনেক সুন্দর। সো দ্যাট এই যে প্লাটিনা চলে আসছে, পাহাড়ি অঞ্চলের কিং, দেখেন কেমনে যায়। ও সেই, ওদের কাছে এগুলো কিছুই ব্যাপার না, ওরা লিজেন্ড। ঠিক আছে, যাই 6 টাকার ছবি তুলে আসি। ছবি টবি
তোলা শেষ করিয়া 30 টাকা ওসল করিয়া আবার রওনা দিলাম ভাঙাচোরা বালুর রাস্তা দিয়া। উদ্দেশ্য হচ্ছে পাতলা বন। বনটা যদিও পাতলা, কিন্তু বনটার কাছে যাইতে গেলে খবর হয়ে যেত আজকে। ওরে বাবা রে, এত ভাঙ্গাচোরা রাস্তা প্লাস বালু। তবে ব্রিজগুলো অবশ্য ভালো, মাঝে মধ্যে কয়েকটা ব্রিজের মধ্যে আবার দেখা যায় কিছুই থাকে না। রে বাবা, আবার দাঁড়িয়েছে বামে কি বারুয়া কোনা বাজার, বারুয়া কোনা। ওকে, দেখি এখন হচ্ছে বাংলা ম্যাপে সাহায্য নিলাম। বাংলা ম্যাপ দেখাইলো ডান দিকে যেতে হবে পাতলা বন যাওয়ার জন্যে। ওকে, ডান দিকেই যাই। দেখেন, ছবি তুলতে গেলে প্রায় সময় আমার সাথে একটা ঘটনা ঘটে, জানি না আপনার সাথে ঘটে কিনা। আমি যখন কারো ছবি তুলে দিই, ছবিগুলো অসাধারণ সুন্দর তুলে দিই, ছবির ফ্রেম সুন্দর থাকে, ছবির পিছনের ব্যাকগ্রাউন্ড ভিউ সুন্দর থাকে, হ্যাঁ, ছবির মধ্যে তার পোজ সুন্দর থাকে, লুক সুন্দর থাকে। বাট আমার ছবি যখন কাউকে তুলতে বলি, তখন যে ভাই কি ছবি তুললে ভাই আল্লাহ জানে, দেখা যাচ্ছে ছবির এক কোণার মধ্যে আমি, পিছনের ব্যাকগ্রাউন্ড নাই, পিছনের ব্যাকগ্রাউন্ড থাকলে আমি নাই, আমি থাকলে রোদ নাই, কি একটা অবস্থা, লাইট থাকে না, অন্ধকার চেহারা। এইগুলা কেন তোলে ভাই? কেউ কি আমার সাথে জিদ করে তোলে নাকি? আমার সাথে আরো চারটা লোকের দিয়ে ছবি তুলালাম, কেউ আমার মতো ছবি তুলতে পারলো না। বুঝলাম না ঘটনাটা। ছবি আসলে তুললে শুধু ক্যামেরা থাকলে ছবি তোলা যায় না, ছবি তোলার আসলে হাত লাগে। তো যাই হোক, এটা বললে লাভ নাই, দুঃখজনক ব্যাপার। এখানে আমার সাথে কোনো ভালো ফটোগ্রাফার নাই, যে কারণে আমার ভালো কোনো ছবি আজকে তুলতে পারলাম না। আর হচ্ছে এদিকে একটা জিনিস খেয়াল করলাম, গ্রামগুলোতে মানুষ প্রচুর পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন, উপজাতিরা মানে প্রচুর পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস গ্রামের মধ্যে হচ্ছে যে মানুষের মানে বাড়ি ঘরগুলোতে মানে খুব সাজানো গোছানো, বিভিন্ন ধরনের ফুলের গাছ টাছ দিয়ে। আর দেখেন, সামনে হচ্ছে পাহাড়, আর এদিকে হচ্ছে ভাঙাচোরা রাস্তা, আর আমার সাথে একটা বাইক। আমি শুধু পাহাড়ের দিকে আগাচ্ছি, পাহাড়ের দিকে আগাচ্ছি। সামনে পাহাড়গুলো আসলে এত বিশাল যে মনে হচ্ছে যে পাহাড়ের নিচে যে এসে আমি পাহাড়ের সাথে ধাক্কা খাবো, এরকম একটা অবস্থা। তো যাই হোক, সামনের দিকে যাই, দেখি পাতলা বন পর্যন্ত যাওয়া যায় কিনা, নাকি তার আগেই বিজিবি কাকুরা আটকাইয়া দেয়। তো যাওয়ার চেষ্টা করি। রাস্তার অবস্থা তেমন ভালো না, প্রচুর পরিমাণে বালি, চাকা প্রচুর পরিমাণে স্কিড করতেছে। তো আসলাম, এখন দেখি সামনে লেখা বাংলাদেশের সীমানা শেষ, তার মানে এর বাইরে আর যাওয়া যাবে না, এই পর্যন্তই বাংলাদেশের সীমানা। সো এর বাইরে গেলে হয়তো বা সমস্যা হতে পারে, সামনে আবার লাল পতাকা লাগানো। এখন দেখি বিজিবির কাছ থেকে কোনোভাবে অনুমতি মিলে কিনা সামনে যাওয়ার জন্য। আর ক্যামেরাটা অফ রাখতে হবে। দেশের বর্তমান পরিস্থিতির কারণে আসলে কোনোভাবে অনুমতি মিললো না, যে কারণে এখন এই যে পাতলা বনে পাতলা পাতলা হয়ে ঘুরতেছি। সামনে যে ওরা ঘুরতেছে, এই পাশে হচ্ছে নদী, আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প। আর তাই এই জন্য আসলে এর বেশি, এই যে এদিকে লাল পতাকা দেওয়া আছে, এর বেশি যাওয়া সম্ভব না। তার জন্য আসলে আমরা এখন হতাশ হইয়া নদীর পাড়ে বাতাস খাইতে আসলাম। আসলে কিছু করার নাই, কাউকে যেতে দেওয়া হচ্ছে না। যদি এমন হতো যে কাউকে দিচ্ছে আমাদেরকে দিচ্ছে না, তাহলে সেটা অন্যরকম কথা ছিল। বাট এখন আসলে কাউকে আর বেশি যাওয়ার সুযোগ দিচ্ছে না। সো এটাই মেনে নিতে হবে। কিছুক্ষণ নদীর পাড়ে বাতাস টাতাস খাই, তারপর মনটা ঠান্ডা করি। Dell'Inchermano e dell'Aimara, l'Aimara, Jogs mesma meglio alla libertà. E l'Aimara, l'Aimara, un indio meglio alla libertà. José Gabriel, José Gabriel, el cóndor canqui, el gran Tupaki, es Tupac Amaro, el gran Tupac, que son mis hermanos cordilleranos. Oh, 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 oh. Yo soy una hija del Inti Sol, de la Pachamama y del Inti Sol. Yo soy hermana del pueblo Coya, del Inquiermano. যেটা হয়েছে, আমরা শেষ পর্যন্ত যাইতে পারি নাই, আর বিজিবি আমাদেরকে
ঘুরাই দিচ্ছে, কারণ আজকে নাকি বিজেপির কোন বড় অফিসার আসবে। কি বুঝাইলো না বুঝাইলো, আসলে সত্যি কথা বলতে কি, এই মুহূর্তে যে পর্যন্ত দেশের পরিস্থিতি ঠিক না হয় সে পর্যন্ত এই কলমাকান্দা আর পাঁচগাঁও ভ্রমণটা আসলে বৃথা বলতে গেলে। আর সবচেয়ে ভালো হতো যদি বর্ষাকালে আসতাম। তো বর্ষাকালে আসলে অবশ্য যে পরিমাণ ধুলাবালি আর মাটির রাস্তা চালাইছি সেই পরিমাণ রাস্তাঘাটে আসলে চালাতে পারতাম না। আর আমার এমআরএফ এর জাপিয়ার টায়ার আমাকে সেই পরিমাণ সাপোর্ট দিছে। বলছিলাম যে টায়ারটা নিয়ে লং রাইড করলে বলতে পারবো, আসলে টায়ারটা আমাকে সেই পরিমাণ সাপোর্ট দিছে। আর এই যে পরিমাণ বালি রাস্তার মধ্যে, কোনো কোনো জায়গায় তো 5 থেকে 6 ইঞ্চি পর্যন্ত বালি। এই বালির মধ্যে আমাকে রাস্তা মানে বাইক নিয়ে কোনো চিন্তাই করতে হয় নাই। আর মানে নিজের কনফিডেন্স লেভেলে বেড়ে গেছে। সো রেফার করা যায় এমআরএফ টায়ারকে। সো এখন দেখি কলমাকান্দা যাওয়ার চিন্তা ভাবনা, আর এদিকে থাকবো না। আর পাঁচগাঁও ভ্রমণ আজকের মতো এখানেই ইতি টানতে হবে। কলমাকান্দা যে দুপুরের খাওয়া দাওয়া করবো, 4টা 4 বাজে, এখন পর্যন্ত দুপুরে খাওয়া দাওয়া হয়নি। এখন আসলে রাস্তা নিয়ে চিন্তিত যে কোন দিকে যাব, সবাই এটা নিয়ে চিন্তা করতেছে। তো দেখি কি করা যায়। আমরা এখন আবার কলমাকান্দার উদ্দেশ্যে রওনা দিলাম। মাটির রাস্তা আর গ্রামের রাস্তা অপরিচিত, আর পাশাপাশি হচ্ছে যে কিছু কিছু মানে হচ্ছে যে উপজাতিদের বাড়ি ঘর। আর আশেপাশে যাই দেখতেছি বেশিরভাগই উপজাতি। এখন ব্যাপার হচ্ছে যে আমরা আসলে রাস্তা ঠিক মতো চিনি না, গুগল ম্যাপও কাজ করতেছে না। এই জন্য সবাইকে জিজ্ঞেস করে করে বাংলা ম্যাপ ফলো করতেছি। ঠিক আছে, আল্লাহ ভরসা। সোজাই নাকি? ওকে। তো একজনকে জিজ্ঞেস করলাম, এক পিচি ছেলেকে, সে বললো সোজাই যেতে হবে। আর এই এলাকাতে আসলে গুগল ম্যাপও কাজ করে না ঠিক মতনে। আর গুগল ম্যাপের উপরে এত ভরসাও করা যায় না, কারণ মাঝখানে 2-3 বার রাস্তা উল্টাপাল্টা লাগাইছে সেই গুগল ম্যাপে। তার জন্য এখন বাংলা ম্যাপই ভালো, বাংলা ম্যাপ ফলো করতেছি পাবলিককে জিজ্ঞেস করে করে। আর এখন চলেন কথাবার্তা বলি। বরিশালা কি কথা বলবো, দেখেন অবস্থা। এই রাস্তা দিয়ে মানে এতক্ষণ পর্যন্ত ঘুরতে এসেছি, সব শুধু বালু। আর এই বালুর মধ্যে আমার মানে এমআরএফ টায়ার, হ্যাঁ, সেই সাপোর্ট দিচ্ছে। সেই আমাকে দেখেন পাও নামাইতে হচ্ছে না, যে পাও আমার দুটো উপরে, আমাকে পাও নামাতে হচ্ছে না এই বালুর মধ্যে। আর তার দেখেন সিয়ার টায়ার, দেখেন অবস্থা, জায়গার মধ্যে সমানে স্লিপ করে। আর আমার এমআরএফ এর জাপিয়ার সেখানে দাপায়া দাঁড়িয়ে আছে। বিগ থামস আপ ফর এমআরএফ। কোনো পেড প্রমোশন না রে ভাই, সত্যি কথা। আমি চালায় মজা পাইছি, কারণ এত লং ট্যুর আমি এমআরএফ টায়ারটা দিই নাই। আজকে ফার্স্ট এই টায়ারটাতে লং ট্যুর দিলাম, এবং প্রচুর পরিমাণ বালির চালানো হয়েছে। বর্ষাকালে কি অবস্থা হবে সেটা বলতে পারি না, কিন্তু শীতকালের প্রচুর পরিমাণ বালির মধ্যে আমাকে যে পরিমাণ কনফিডেন্ট লেভেল মানে বাড়াই দিচ্ছে এটা একটা, মানে কি বলবো, সেই। এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের আজকের ট্যুরের খরচপাতি নিয়ে চলেন কথা বলি। সবকিছু নিয়ে তো কথাবার্তা হলো, বা ট্যুরের খরচপাতি নিয়ে তো কথা হয়নি। আজকে ট্যুরের খরচপাতি বলতে, যেহেতু আমি সিঙ্গেল, সেহেতু আমার বাইকের ফুয়েল আমাকে ভরতে হয়েছে। আর আমি আজকে টোটাল ফুয়েল নিয়েছিলাম হচ্ছে 700 টাকার ফুয়েল। আর এখনো দেখেন ফুয়েলের দাগে মোটামুটি সবগুলো ফুয়েলই রয়ে গেছে, বুঝলাম না। সব মিলে প্রায় 150 কিলোর মতো রাস্তা রাইড করতে হতেছে, ভিতরে মানে গ্রামের ভিতর দিয়ে ঘুরা সহ, প্লাস হচ্ছে যে আসা যাওয়া মিলে 150 কিলো রাস্তাতে আমার যতটুকু ধারণা হচ্ছে যে 5 থেকে 5.5 লিটার মতো তেল লাগতে পারে, কারণ হচ্ছে রাস্তার অবস্থা ভালো না। যদি ভালো রাস্তা থাকতো তাহলে এত পরিমাণ ফুয়েল লাগতো না। তো হয়তো বা ট্যুর কমপ্লিট করার পরে টোটাল হিসাবটা বের হবে। বাট আমি হচ্ছে 600 টাকার ফুয়েল নিয়ে আসছিলাম। আর টুকটাক এখানে অনেক কিছুই পাওয়া যায়, যেগুলো হচ্ছে পাহাড়ি, পাহাড়ি না সরি, ইন্ডিয়ান ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় বিভিন্ন পাহাড়ি মানে উপজাতিদের দোকানে। সেখান থেকে যদি আপনারা কিছু কেনাকাটা করেন, বা আদারওয়াইজ কোনো আপনার নিজের পার্সোনাল খরচ থাকে, সেগুলো খরচ বাদ দিয়ে হচ্ছে 700 টাকার ফুয়েল ভরছি। আর সম্ভবত 300 টাকা সকালে আর দুপুরবেলায় খাওয়া দাওয়ার খরচ হয়েছে, সব মিলে 1000 টাকা এই ট্যুরের খরচ। তার মানে হচ্ছে 5 জন আসছি, 5000 টাকা বাজেট নিয়ে। 5000 টাকা বাজেটের মধ্যে আমাদের এই ট্যুর মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এখন আমরা এই যে মোটামুটি পাকা রাস্তার কাছাকাছি চলে আসছি। এই পাকা রাস্তা দিয়ে আমরা হচ্ছে কলমাকান্দা উদ্দেশ্যে যাবো। কলমাকান্দা থেকে হচ্ছে নেত্রকোনা, সেখান থেকে হচ্ছে আমাদের গৌরীপুর। সো এই ছিল আজকের মানে পাঁচগাঁও ভ্রমণ। আর পাঁচগাঁও ভ্রমণে অভিজ্ঞতা যদি বলতে হয়, তাহলে আমি বলবো মোটামুটি পাঁচগাঁওটা আসলে আন্ডার রেটেড একটা এলাকা, তো যে কারণে হচ্ছে রাস্তাঘাট সুবিধার না, প্লাস হচ্ছে যে এখানকার মানুষজন খুব হেল্পফুল, মানুষজন ভালো। বাট
রাস্তাঘাটগুলো একটু অকওয়ার্ড। এখন হচ্ছে যেখানে রাস্তার মধ্যে উঠতে হবে পুরো খারাপ রাস্তা, তাই পিলিয়ন নামায় নিচ্ছি, না হলে এই রাস্তার মধ্যে ওঠাটা একটু রিস্ক হয়ে যায়। আল্লাহ ভরসা। ওই সুজুকি নিয়ে এগুলো রাস্তার মধ্যে কোনো প্যারা নেই। সুজুকি ইজ বেস্ট ফর এই ধরনের রাস্তাঘাটে। আমরা অলরেডি পাকা রাস্তায় উঠে গেছি, আর এখন এই রাস্তায় আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে সরাসরি কলমাকান্দার দিকে। তো আমরা কলমাকান্দা যেয়ে হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া করবো। দুপুরবেলা যদিও নাই, 4:11 বাজে অলরেডি, আর কিছুক্ষণ পরে এই 5টা বেজে যাবে আর সন্ধ্যা হয়ে যাবে। চাচ্ছি সন্ধ্যার আগে আগে আর কি বাড়ি ফিরতে, না হলে সন্ধ্যার আগে আগে বাড়ি ফেরা হয়তো সম্ভব হবে না, বাট চাচ্ছি সন্ধ্যার মধ্যে আর কি রাতের মানে গভীর হওয়ার আগে চলে যাওয়ার জন্য। আর এই যে এক পাশে পাহাড়, এক পাশে হচ্ছে রাস্তা, এটা তো আগে দেখাইছিলাম আপনাদেরকে। তারপরও ভাই বারবার এই পাহাড় আমাকে টানতেছে ভাই, মনে হচ্ছে যে এই পাহাড় কেমন জানি একটা মানে মায়ার ছলনায় আমাকে ডাকতেছে, এরকম একটা ভাবসাব। সো ওই যে পাহাড়, ইন্ডিয়া এই বাংলাদেশ, এই ইন্ডিয়া এই বাংলাদেশ, এরকম পরিস্থিতি থেকে আহ, আর আজকে বেশি কথাবার্তা না বাড়াই। সো পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। আর যাওয়ার রাস্তা তো দেখাইছি আসার সময়, সেই রাস্তা নতুন করে কি দেখাবো, হয়তো যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে, অন্ধকারে বেশি কিছু দেখানোও যাবে না। আর এমনিতেই আজকের ব্লগটা অনেক বড় হয়ে গেছে। সো যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন আমার ভিডিও তারা অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই ব্রিজটা থেকে শেষ করতেছি। ভালো থেকো পাঁচগাঁও, ভালো থাকবেন আপনারা সবাই। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Yo soy